তো আমরা শুরু করে দেই। গত ক্লাসে আমরা এইচটিএমএল এর ট্যাগ গুলো দেখেছিলাম, ফরম্যাট ট্যাগ নিয়ে কথা বলেছিলাম। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা ছিল ফরম্যাট ট্যাগ। তো আজকে আমরা এইচটিএমএল কে সামনে নিয়ে যাব। তার আগে আমরা একটু তালিকাটা দেখি, আমাদের টার্গেট কি, মানে আমরা কি শেষ করতে চাই। ওই তালিকাটা হচ্ছিল এরকম। আমরা বলেছিলাম যে প্রথমে ফরম্যাট ট্যাগ গুলো পড়বো। তো গত ক্লাসে ফরম্যাট ট্যাগ সম্পর্কে একটা ধারণা হয়েছে আমাদের। সেখানে আমরা বোল্ড, ইটালিক এরকম বিভিন্ন ধরনের কাজ আমরা দেখেছিলাম। বিগ, স্মল, তারপর এমফেসাইজ, স্ট্রং, স্ট্রাইক, ডিলিট এই ধরনের ট্যাগের কাজগুলো দেখেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা ফার্স্টে পড়বো সেটা হেডিং দেওয়া। অর্থাৎ আমরা যদি কোথাও হেডিং দিতে চাই, লেখার মাঝখানে হেডিং দিতে চাইলে হেডিংটা কিভাবে দিব সেই জিনিসটা আমরা এখন দেখবো। তো এর জন্য প্রথমে যে কাজটা করা দরকার সেটা আমরা প্রথমে আহ একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে আগেরগুলো ডিলিট করে দিই। আগেরগুলো ডিলিট করে দিয়ে তোমাদের জন্য নতুন টেক্সট ডকুমেন্ট নেই। এখানে নেওয়ার পরে আমরা টেক্সট ডকুমেন্টে লেখা শুরু করব। তো আমরা টেক্সট ডকুমেন্ট নেই কিভাবে, নিউতে যাওয়ার পর তারপর এখানে টেক্সট ডকুমেন্ট অপশনে গেলেই টেক্সট ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তারপর এটা ওপেন করব। তারপর কি করব, এখানে গিয়ে ফাইলের নামটা চেঞ্জ করে দিব। এখানে গিয়ে ফাইলের নামটা চেঞ্জ করব, ফাইলের টাইপটা চেঞ্জ করব। ফাইলের নাম চেঞ্জ করতে হবে না, টাইপ। আমরা এখানে ডট এইচটিএমএল দিব, তাহলে নতুন একটা ফাইল তৈরি হবে যেটাতে এইচটিএমএল লেখা থাকবে। সেভ করে দিলাম, কাজ শেষ। আমরা এখানে দেখবো একটা নতুন ডকুমেন্ট আসবে, এইচটিএমএল ডকুমেন্ট, এই যে চলে আসছে ডকুমেন্ট। এখন আমরা এখানে লিখবো। তো আমরা জানি প্রথমে লেখার জন্য এইচটিএমএল লিখতে হয় বা ডক টাইপ এইচটিএমএল লিখতে হয়। ডক টাইপ এইচটিএমএলটা পরীক্ষাতে তোমরা দিও, এখন প্র্যাকটিসের জন্য আমরা শর্টকাট করার জন্য তাড়াতাড়ি লিখতেছি। তো এইচটিএমএল দিলাম। তারপর আমরা জানি এখানে দুইটা অংশ, একটা হেড, একটা বডি। একটা হেড, একটা হলো হেড আর একটা বডি। তো আমরা জানি এইচটিএমএল এর দুইটা পার্ট, হেড এর পাশাপাশি আরেকটা পার্ট বডি। তো হেডের মধ্যে কি ছিল, হেডের মধ্যে ছিল টাইটেল। যদি টাইটেল না থাকে তাহলে ঠিক যেভাবে লিখেছে এখন ওইভাবেই হেডটা ফাঁকা রেখে দিব। যদি টাইটেল না থাকে, হেডটা এখন যেভাবে লিখেছি সেভাবে লিখবো। আর টাইটেল যদি দেওয়া থাকে তাহলে আমরা টাইটেল দিব। তো এখন আমরা যাচ্ছি বডিতে। আমরা বডি থেকে হেডিং ট্যাগ শিখবো। তো হেডিং ট্যাগ টোটাল 6টা ট্যাগ। তো সবাই একটু লিখে রাখো এটা খাতার মধ্যে, এগুলো এমসিকিউ তে কাজে লাগবে। লিখবো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কয়টা? হেডিং ট্যাগ টোটাল 6টা। হেডিং ট্যাগ টোটাল 6টা। কি কি? এই 6টা হেডিং ট্যাগ H1, H2, H2 এভাবে করে হেডিং ট্যাগ গুলো। হেডিং যেহেতু ট্যাগ এটা, সেক্ষেত্রে কি দিতে হবে, আচ্ছা এটা H1, মানে হেডিং ট্যাগের প্রথম ট্যাগ H1 ট্যাগ। মাঝখানে অবশ্যই কিছু না কিছু থাকবে, একটা লেখা তো অবশ্যই থাকবে। আর 2 নম্বর H2 ট্যাগ, মানে হেডিং 2। H2 মাঝখানে কিছু একটা লেখা থাকতে পারে। এইভাবে করে H3 আসবে, H4 আসবে। টোটাল হেডিং ট্যাগ 6টা। কোনটা কেন বা কোনটা কি কাজ সেটা আমি বলবো, তো তোমরা একটু লিখে নাও। হেডিং ট্যাগ 6টা। হেডিং ট্যাগ 6টা। একটা H3, পরটা H4, H4, H5, H6। তাহলে টোটাল হেডিং ট্যাগ 6টাই হয়, এর বেশি হবে না। তো 6টার কাজ আছে, কোনটার কাজ কি সেটা আমরা এখন দেখবো। এখানে H6 পর্যন্ত আমার একটা বেশি হয়েছে, আমি বেশিটা কেটে দিচ্ছি। তাহলে সবাই লিখেছি হেডিং ট্যাগ কয়টা? হেডিং ট্যাগ 6টা। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই 6টা হলো হেডিং ট্যাগ। এখন কথা হলো এই হেডিং ট্যাগ গুলো যে 6টার মধ্যে পার্থক্যটা কি, আর হেডিংটা আসলে কি, সেই জিনিসটা আমাদের জানা দরকার। হেডিং আসলে তেমন কিছুই না, একটা সিম্পল বিষয়। সেটা হলো তুমি যখন কিছু লিখো, ধরো একটা প্যারাগ্রাফ লিখলা। তো আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি তখন প্যারাগ্রাফের উপর কি দিই, একটা হেডিং দেই, মানে বড় করে একটা লেখা লিখি। ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো, আর্লি মর্নিং, ঠিক আছে? তো আর্লি মর্নিং এর প্যারাগ্রাফের নাম আর্লি মর্নিং। তুমি আর্লি মর্নিংটা পেজের মাঝখানে একটু বড় করে লিখো, ওই বড় লেখাটা হেডিং। তো এইখানে যেমন আমি তোমাদের কিছু দেখাচ্ছি হেডিংটা, এই যে ধরো আহ হচ্ছে
মনে করো এইটা হচ্ছে একটা হেডিং, এখানে নিচে ধরো কিছু লেখা আছে, এই লেখার উপরে যে নামটা আমরা দেই সেটা হচ্ছে একটা হেডিং। ধরো এখানে কিছু লেখা আছে, তার উপরে যে নামটা সেটা হচ্ছে হেডিং। তো হেডিং গুলো হচ্ছে 6 ধরনের হইতে পারে, মানে যত ধরনের হেডিং আছে সেটাকে আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করি। তার মধ্যে সবচেয়ে বড় যে হেডিংটা সেটা হচ্ছে H1। সবচেয়ে বড় যে হেডিংটা সেটা হচ্ছে কি H1। H1 থেকে একটু ছোট যে হেডিংটা সেটা হচ্ছে H2। তাহলে H1 হচ্ছে সবচেয়ে বড়, এরপর হচ্ছে H2 হচ্ছে তার থেকে ছোট হেডিং। তো আমরা যেটা করব, এখানে আমি একটা লেখা লিখতেছি, সেটা হচ্ছে ধরো আমি লিখলাম আইসিটি উইথ সায়েন্সার। এই লেখাটাকে আমরা হেডিং করে দেখি বড় ছোট দিলে কি আসে, চেঞ্জটা কি আসে। তো এই প্রথম লেখাটা দিলাম হচ্ছে H1 হেডিং এ, প্রথম লেখাটা দিলাম কি আমরা H1 হেডিং এ। তারপরে লেখাটা দিব আমরা H2 তে, তারপরে লেখাটা দিব H3 তে, তারপরে হচ্ছে H4, H5, H6। টোটাল আমরা 6টা হেডিং দিলাম। তো যারা আমার সাথে প্র্যাকটিস করছো তারা প্র্যাকটিস করে ফেলো, তাড়াতাড়ি করে লিখে ফেলো। তোমাদের ল্যাপটপে বা মোবাইলে বা কম্পিউটারে যে যেখানে লিখতে চাও লিখে ফেলো। 3, 4, 5, 6, এই হলো টোটাল 6টা হেডিং। এখন এখানে আমরা যে 6টা হেডিং লিখলাম সবগুলো এক লাইনে চলে আসবে। কারণটা হচ্ছে কি, কারণটা হলো আমরা এখানে কোনো ধরনের লাইন ব্রেক ইউজ করি নাই। লাইন ব্রেক ইউজ না করার কারণে সবগুলো একটা একটা লাইনে চলে আসবে। দেখি আমরা রান করে দেখি, এটা হচ্ছে রান করালেই বুঝতে পারবো কি আসে। আমি টেক্সট ডকুমেন্ট ওপেন করতে দিলাম, দেখো এটা ওপেন হোক। ওপেন হলে দেখতে পারবো টোটাল 6টা হেডিং এর যে লেখা আছে, একই লেখা আমি 6টা জায়গায় দিয়েছি। এই 6টা লেখাতে আহ লেখাগুলো 6 রকমের আসবে। প্রথমটাতে বড়, এই যে দেখো প্রথম লেখাটা হচ্ছে বড়, তারপর হচ্ছে ছোট, তারপর হচ্ছে আরেকটু ছোট, তারপর হচ্ছে আরেকটু ছোট। তার মানে হেডিং এর মধ্যে দেখো অটোমেটিক্যালি এই উপরের লেখা থেকে নিচের লেখার মধ্যে একটা বড় সড়ো ডিস্টেন্স তৈরি হয়েছে। তারপর হেডিং গুলো অটোমেটিক্যালি হচ্ছে নতুন নতুন করে আলাদা করে আসছে, অর্থাৎ এখানে লাইন ব্রেক দেওয়া লাগে নাই, আমরা কিন্তু লাইন ব্রেক দিই নাই। তো এখানে লাইন ব্রেক দেওয়া লাগে নাই, অটোমেটিক্যালি লাইন ব্রেক তৈরি হয়েছে, একটা লাইনের পর আরেকটা লাইনে অটোমেটিক্যালি লাইন ব্রেক তৈরি হয়ে গেছে। তার মানে হেডিং যখন দিব আমরা তখন লাইন ব্রেক আলাদা করে দিতে হবে না, লাইন ব্রেকটা তৈরি হয়ে যাবে। এখন এটা কোনটা কখন আমরা ইউজ করব, এখন এই প্রশ্নে যখন উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক দেখে তুমি সিদ্ধান্ত নিবা হেডিং কোনটা দিবা। সাধারণত প্রশ্নে এই যে প্রথম 2টা হেডিং সাধারণত দেয় না, এত বড় হেডিং দেয় না। প্রশ্নে যেগুলো দেওয়া থাকে আমরা এগুলোকে H3 ধরে নিব, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, মাঝামাঝি। ঠিক আছে, H3 ধরে নিব, অথবা কখনো কখনো H2 তুমি ধরতে পারো। H2 বা H3 ধরবা। যদি প্রশ্নের মধ্যে এরকম থাকে কোন একটা প্যারাগ্রাফে হেডিং দেওয়া আছে বড় সড়ো করে, তখন তুমি সেখানে H2 বা H3 ব্যবহার করবা, তাহলেই হবে। তাহলে আমরা হেডিং এর কাজটা দেখতে পেলাম। এখন আমরা হচ্ছে হেডিং তো দেখে ফেললাম। তো হেডিং গুলো তোমাকে কি করতে হবে, পরীক্ষার জন্য মনে রাখতে হবে যে হেডিং ট্যাগ হচ্ছে 6টা। সবচেয়ে বড় হচ্ছে H1, সবচেয়ে ছোট হচ্ছে H6, আর মাঝামাঝি হেডিং ট্যাগ হচ্ছে H3 বা H2। পরীক্ষাতে যেগুলো দেয় প্রশ্নে আমরা সেখানে H2 বা H3 দিব, তাহলে চলবে। তো আমাদের ওখানে যে চার্ট ছিল সেখানে আমরা দেখছিলাম যে চার্টের মধ্যে হচ্ছে আমরা ফরম্যাট ট্যাগ গত ক্লাসে করেছি, ফরম্যাট ট্যাগ আরো টুকটাক কিছু ফরম্যাট ট্যাগ আছে যেগুলো সামনে অন্য টপিকের মধ্যে আসবে। তারপর হচ্ছে এখন দেখলাম হেডিং এর ব্যবহার। এরপর আমরা এখন সাব সুপের ব্যবহার, এখন যেটা দেখবো সেটা হচ্ছে সাব আর সুপের ব্যবহার। তো সাব সুপ কি সেটা আমি একটু বলে নিই। সাব সুপ হচ্ছে, সাব মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর সুপ মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কি আর সুপারস্ক্রিপ্ট কি সেই জিনিসটা আমরা একটু বুঝে নিই। তো সবাই একটু লিখো খাতার মধ্যে সাব সুপের ব্যবহার, সাব সুপ এর ব্যবহার, সাব সুপ বা সুপ সাব। আমি লিখলাম সুপ সাব, সুপ সাবের ব্যবহার। এখন এই সুপ মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সুপ মানে হলো সুপারস্ক্রিপ্ট, SCRIPT সুপারস্ক্রিপ্ট। আর সাব মানে হলো সাবস্ক্রিপ্ট, সাব মানে হচ্ছে সাব, CRIPT সাবস্ক্রিপ্ট। এখন এই সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টটা কি, ধরো তুমি লিখলা হচ্ছে এরকম করে, আমি লিখলাম হচ্ছে এক্স কিউব, বা লিখলাম হচ্ছে x⁵, বা লিখলাম হচ্ছে a⁴n, কিছু একটা লিখলাম। তো এই পাওয়ারে যা কিছু আছে, এই পাওয়ারে যত কিছু আছে সেই পাওয়ার গুলাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, পাওয়ার গুলাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তার মানে এখানে 3, 5 আর n, এই তিনটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তাহলে সাবস্ক্রিপ্টটা কি, সাবস্ক্রিপ্ট হচ্ছে আমরা যখন এই বেজের সাথে লিখি, তাহলে লিখলাম x1, xc, x4,
x3 x5 মানে এই টাইপের যা লিখি, নিচে যা লিখবো সেটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট। এখন x5 হইতে পারে, y ও হইতে পারে, y1 হইতে পারে, y2 হইতে পারে। তাহলে এখানে 1, তারপর হচ্ছে সি, তারপর হলো 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 1, নিচে যে লেখাগুলো এগুলোকে বলে আমরা সাবস্ক্রিপ্ট। তাহলে যেখানেই পাওয়ার আসবে সেখানে আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব। তো সুপারস্ক্রিপ্টের জন্য যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেই ট্যাগের নাম হচ্ছে সুপ। সুপারস্ক্রিপ্টের জন্য যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সুপ। অবশ্যই এটা একটা কন্টেইনার ট্যাগ, তার মানে এটা ক্লোজিংও আছে। তো আমরা যেখানে যে লেখাটাকে পাওয়ারের দরকার হবে, ধরো এখানে এক্স এর সাথে 3 আছে, আমি 3টাকে পাওয়ার নিতে চাচ্ছি। 3টাকে পাওয়ার নেওয়ার জন্য আমরা হচ্ছে 3টাকে সুপের ভিতরে ফেলবো, ফেললেই লেখাটা পাওয়ারে চলে যাবে। আবার ধরো এখানে নিচে যে লেখাটা আছে x5 বা হচ্ছে তোমার x1 xc, এই যে লেখাগুলো আছে এগুলোকে আমার নিচে ফেলতে হবে, মানে সাবে ফেলতে হবে। তো আমি এখানে সাব লিখবো। সাব লিখার পরে যে লেখাটা নিচে দিতে দিতে যাচ্ছি, 4 আছে 4 দিলাম। 4 দিয়ে আমরা হচ্ছে 4টা সাবের ভিতরে ফেললেই লেখাটা নিচে চলে যাবে। তো পাওয়ারের জন্য দিব সুপ, আর নিচে দেওয়ার জন্য দিব হচ্ছে সাব। এই হলো সুপারস্ক্রিপ্ট আর হচ্ছে সাবস্ক্রিপ্টের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা প্র্যাকটিক্যালি একটু ব্যবহার করে দেখি। প্র্যাকটিক্যালি ব্যবহার করলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি হচ্ছে এখানে বডির মধ্যে গিয়ে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের ব্যবহারটা তোমাদের দেখাই। ধরো তুমি হচ্ছে আহ কিছু একটা লিখবা, কি লিখবা? আচ্ছা, আমি একটা উদ্দীপক এখানেই বানাই। মনে করো একটা উদ্দীপক হচ্ছে এরকম। আমরা তো হচ্ছে ইয়ের সঙ্গে জানি সালফিউরিক অ্যাসিডের H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে, আমরা ক্লাস 9 সবাই পড়েছি। H2SO4 এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাই না? তারপর পানির সংকেত হচ্ছে H2O, এটা হচ্ছে পানির সংকেত, তাই তো? এটা হচ্ছে পানির সংকেত। তারপর ধরো হচ্ছে H² বা A2B³ এরকম কিছু আছে, A2B³। এই তিনটা হচ্ছে লেখা হলো আমাদের উদ্দীপক। তার মানে তিনটা লেখা আছে 3 লাইনে, এবং এখানে সাবস্ক্রিপ্টের ব্যবহার আছে। তো এই জিনিসটাকে যদি আমরা HTML এ লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? এখানে চাইলে তুমি প্যারাগ্রাফ দিতে পারো, না দিলে কোনো সমস্যা নাই, বডির মধ্যে নর্মালি লিখলেই হবে। আমি প্যারাগ্রাফ দিলাম না, আমি হচ্ছে সরাসরি সুপারস্ক্রিপ্টের ব্যবহার দেখাচ্ছি। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে এইচ। এইচ লেখাটা নর্মাল ফন্টে আছে, তাহলে এইচ নিয়ে কোনো সমস্যা নাই, এইচটাকে রেখে দিলাম। টুটা আছে নিচে, তো নিচে থাকলে আমরা জানি কি করতে হবে, সাবের ব্যবহার করতে হবে। টুটাকে সাবের ভিতরে ফেলতে হবে, টুটাকে সাবের ভিতরে ফেলতে হবে। টুটা তাহলে সাইজ হয়ে গেল। এখন বাকি আছে এস আর ও। এস আর ও হচ্ছে নর্মাল ফন্ট, এটা নিয়ে সমস্যা নাই। সমস্যা হচ্ছে ফোরটা নিয়ে। তাহলে ফোরটাকে আমরা কোথায় ফেলবো? সাবের ভিতরে ফেলবো। সাব দিয়ে যদি আমরা ফোরটা লিখি তাহলে ফোরটা নিচে চলে যাবে। জাস্ট আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য এটা কাজ করেছে কিনা আমরা হচ্ছে এটাকে একটু রিফ্রেশ করে দেখি। ঠিক আছে, রিফ্রেশ করে দেখি কতটুকু কাজ করলো। এই যে দেখো চলে আসছে H2SO4। মানে আমরা কি করলাম, আমরা এখানে জাস্ট যেটা করেছি, এইচ নর্মাল ফন্টে রেখেছি, সাব লিখে টুটাকে সাবের ভিতরে ফেলেছি। আবার এসওটা হচ্ছে নর্মাল ফন্টে আছে, তাহলে এসওটা নিয়ে ঝামেলা করলাম না, এসওটাকে যেভাবে আছে সেভাবে রাখলাম। ফোরটাকে দিলাম আমরা সাবের ভিতরে। ফোরটা সাবের ভিতরে দেওয়ার কারণে এই ফোরটা নিচে চলে গেছে। এখন দেখো H2O যখন লিখবো পরের লাইনে H2O, তাহলে এইচ লিখলাম, এইচ। এখন সমস্যা হচ্ছে টু নিয়ে, তো অবশ্যই টুটাকে সাবের ভিতরে ফেলতে হবে, টু। তারপর আমি সাবটাকে ক্লোজ করে দিব, সাবটাকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে তারপর হচ্ছে ওটা লিখলাম। এখন দেখা যাবে কি নিচের লাইনটা এবং উপরের লাইনটা দুইটা এক লাইনে চলে আসবে, কারণ আমরা লাইন ব্রেক ইউজ করি নাই। এই যে লাইন ব্রেক ইউজ করি নাই, কিন্তু আমাদের উদ্দীপকে দুইটা দুই লাইনে আছে। এই জন্য আমরা উপরে একটা বিআর ট্যাগ দিব। আমরা জানি বিআর ট্যাগের কাজ কি, লাইন ব্রেকের কাজ করে। এখানে যখন বিআর ট্যাগ দিলাম তখন আগের লাইনটার পর লাইনের মধ্যে একটা লাইন ব্রেক তৈরি করবে, তাই দেখা যাবে কি দুইটা দুই লাইনে চলে আসবে। তো আমি রিফ্রেশ করলে দেখা যাবে কি এখানে H2ওটা নিচে চলে গেছে, লাইন ব্রেক হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় লাইনে আবার একটা লাইন ব্রেক দিব, যেন পরের লাইনের সাথে অ্যাটাচ না হয়ে যায়। আমরা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে রাখবো, দিয়ে আমরা নিচে লাইনটা লিখবো। নিচে লাইনটা আছে কি A2, টুটা নিচে আছে, তার মানে সাব দিতে হবে, A2 সাব দিলাম। সাব লিখে লিখলাম হচ্ছে টু। লিখার পরে সাবটা আমরা ক্লোজ করব। সাবটা ক্লোজ করার পরে হচ্ছে আছে কি বি আছে, তো বি আমি লিখবো।
তারপর পাওয়ারে দিব হচ্ছে 3। এখন পাওয়ারে 3 দেওয়ার জন্য কি লিখতে হবে? পাওয়ারে 3 দেওয়ার জন্য দিতে হবে হচ্ছে সুপ। সুপ লিখে এই 3টাকে সুপের ভিতরে ফেলতে হবে, তাহলে কি হবে, এটা পাওয়ার হয়ে যাবে। তাহলে দেখো সাব দিলাম, এ লিখে সাব লিখে 2 লিখলাম, আবার বি হচ্ছে নর্মালে আছে, সুপটা হচ্ছে উপরে আছে। এখন যদি এটাকে আমরা সেভ করি, দেখো 2টা আছে নিচে, বি 3টা হচ্ছে উপরে আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, একটু ব্যতিক্রম যেগুলো আছে। ব্যতিক্রম বলতে হচ্ছে এরকম ধরো আছে a1 স্কয়ার, তারপর হচ্ছে বি 3 পাওয়ার হচ্ছে 4। এখন এখানে আমরা কিভাবে লিখবো, তোমরা একটু ট্রাই করো, সবাই খাতার মধ্যে এটা লিখো। লিখার পরে আমি হচ্ছে করে দিচ্ছি, তারপর তোমরা মিলাই ফেলো আমার সাথে। সবাই এটা একটু খাতার মধ্যে করো, মাঝখানের লাইনটা, হেড টেড এগুলো লেখা লাগবে না, শুধু মাঝখানের অংশটা, শুধু এই লাইনটা তোমরা একটু লিখে দেখাও যে এটাকে সাব সাব সুপে বসালে কি হবে, তারপর আমি এটা করে দিচ্ছি। কি করতে হবে, a1 স্কয়ার b3 4। দেখো আমরা যখন উচ্চারণ করি তখন আমরা কি বলি, a1 স্কয়ার বলি, a স্কয়ার 1 বলি না। a1 স্কয়ার মানে a1টা হচ্ছে পার্থক্য করে দেয় কার সাথে, এর সাথে। ধরো এ একটা চলক, এ একটা ভেরিয়েবল, আবার a1 হচ্ছে নতুন আরেকটা ভেরিয়েবল, আবার বি একটা ভেরিয়েবল, বি 1 আরেকটা ভেরিয়েবল, বি 2 আরেকটা ভেরিয়েবল, বি 3 অন্য একটা ভেরিয়েবল, বি 4 অন্য একটা ভেরিয়েবল। তো এই 4 গুলো দিয়ে হচ্ছে কি করে, একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলকে আলাদা করে। তো যখন হচ্ছে আমরা এরকম করে a1 স্কয়ার দিই, তার মানে এটা হচ্ছে একটা ভেরিয়েবল যেটার নাম হচ্ছে a1, a1 একটা ভেরিয়েবল, ওয়ানটা কোথায় আছে, নিচে আছে, তাহলে ওয়ানের ব্যাপারটা তুমি আগে লিখবা, এটা হচ্ছে সাবে দিবা, সাব দিয়ে আমি দিলাম হচ্ছে 1। দেওয়ার পরে এখন এই 2টা গেছে উপরে, 2টাকে উপরে তুলতে হবে। তো সাবের কাজ শেষ, ক্লোজ করে দিলাম। এখন 2টাকে উপরে তোলার জন্য আমাকে কি করতে হবে, সুপের ভিতরে 2টাকে ফেলতে হবে। তো আমি 2টাকে সুপের ভিতরে ফেললাম। এখন আমরা দেখি এইটুকু a1 স্কয়ার এটা হয়েছে কিনা, এটাকে দেখি, তারপর হচ্ছে আমরা সামনে আগাবো। এই যে দেখো a1 স্কয়ার, এটা কিন্তু শেষ a1 স্কয়ার, যদিও 2টা হচ্ছে ওইভাবে করে উপরে যায় না, এভাবেই থাকে যেহেতু a1 স্কয়ার। এরপরে কি আছে এখানে, a1 স্কয়ার, তারপর আছে হচ্ছে b3 4, বি লিখলাম, 3টাকে দিতে হবে সাবের ভিতরে, 3টাকে দিতে হবে সাবের ভিতরে, 3 দিলাম সাবের ভিতরে, তারপর 4টা কোথায় আছে, সুপের ভিতরে আছে, সুপ দিলাম 4, সুপটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এদিকে কি জায়গা আছে? আচ্ছা, তো এটা দেওয়ার পর একটু সেভ করি, সেভ করে আমরা একটু রিফ্রেশ করে দেখি কাজ করে কিনা। a1 স্কয়ার b3 4 মানে b3 4, বি এর পাওয়ার b3 4। তো এইভাবে করে আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। এখন তোমাদের জন্য যে জিনিসটা হচ্ছে আমি রাখলাম সাবস্ক্রিপ্টে, সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে তোমরা এটা ঠান্ডা মাথায় কম্পিউটারে করে মিলিয়ে তারপর হচ্ছে আমাকে দেখাবা। সেটা হচ্ছে a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c। এইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, এটা কিন্তু পারতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসবে। যদি নাও পারো আমাকে নেক্সট ক্লাসে বলবা, স্যার এটা আমরা পারি নাই। ঠিক আছে, কি a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c। কেউ যদি পারো এখনই করে দাও, যদি সবাই করে দাও তাহলে আমি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে নিব না, এখনই সলভ করে দিব। প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c, মানে এর উপর বি আছে, বি এর উপর সি আছে। তো সবাই এটা একটু ট্রাই করে ফেলো, দেখো পারো কিনা। সবাই চেষ্টা করো, চেষ্টা করে কমেন্ট লিখে দাও। আচ্ছা, যাদের হয়েছে তারা হচ্ছে কমেন্টে শুধু মাঝখানের লাইনটা a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c এটা একটু লিখে দাও। যদি লিখে দাও তাহলে এটাকে আমি অ্যাসাইনমেন্ট ধরবো না, আর এখনই সলভ করে দেবো এটা। a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c, তার মানে এর উপর বিটাকে নিতে হবে, বি এর উপর সিটাকে নিতে হবে। একটু চিন্তা করে করবা, ঠিক আছে, নর্মাল সেন্সে করলে এটা নাও মিলতে পারে। আমি এগুলো একটু কেটে দিচ্ছি লেখাগুলা।
তোমরা পরবর্তীতে যখন ক্লাস শেষ করে রেকর্ডিংটা যখন দেখবা তখন এগুলো সুন্দর করে নোট করে নিবা, ঠিক আছে? পরীক্ষাতে ক্লাসে যা করাচ্ছে এগুলো থেকে কম পড়বে বোর্ড পরীক্ষাতে, সেই জন্য তোমরা এগুলো যদি সুন্দর করে নোট করে রাখো তাহলে তোমাদের আর সমস্যা হবে না। আচ্ছা, এখনো কেউ জমা দাও নাই? এখনো কেউ করতে পারো নাই? আচ্ছা, যদি করতে না পারো সেক্ষেত্রে এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। তোমরা পরের ক্লাসে এটা সলভ করে তোমরা কম্পিউটারে রান করে, কম্পিউটার বা মোবাইল রান করে ওই স্ক্রিনশটটা তুমি আমাকে দিবা। একটা হচ্ছে কোডিং এর স্ক্রিনশট দিবা, আর একটা হচ্ছে আউটপুটের স্ক্রিনশট দিবা। এই দুইটা হচ্ছে আমাকে জমা দিবা। মানে তোমাদের, তাহলে আমি বুঝতে পারবো কে কে মোবাইলে রান করেছো বা কম্পিউটারে রান করেছো। আচ্ছা, একজন অলরেডি দিয়েছে, দেখি ওরটা কি অবস্থা। আচ্ছা, মেলভিন করেছে, মেলভিন করেছে। আচ্ছা মেলভিন, তুমি হচ্ছে তুমি যেটা করেছো তুমি রান করিয়ে দেখো তোমারটা হচ্ছে এ টু দি পাওয়ার বি বি টু দি পাওয়ার সি আসে কিনা, ঠিক আছে? মেলভিন, তুমি এটা রান করে দেখো তোমার এটা আসে কিনা। বাকিরা যারা করেছো তোমরা একটু রান করে দেখো তোমাদের মোবাইলে বা কম্পিউটারে এটা আসে কিনা। আমি মেলভিনেরটা কপি করলাম, কপি করে এটা হচ্ছে আমরা রান করে দেখি ওর আউটপুটটা ও যেটা করতে চেয়েছে সেটা হয়েছে কিনা নাকি অন্য কিছু এসেছে। আচ্ছা, মেলভিনেরটা হচ্ছে এসেছে, ঠিক আছে? এ টু দি পাওয়ার বি বি টু দি পাওয়ার সি এসেছে। আচ্ছা, এখন আমি হচ্ছে তোমাদের একটু দেখাই, সেটা হচ্ছে এখানে আমাদের এই যে উদ্দীপকটা, এখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে আমরা এর পরে বি যেটা আছে, মানে বি এর বিটাকে পাওয়ারে নিব, নেওয়ার পরে তারপরে হচ্ছে সিটাকে নিব। তো এইখানে যে জিনিসটা করতে হবে, তোমরা যদি এটাকে এমনি করো, আমি যেভাবে লিখি সেভাবে যদি করো, ধরো হচ্ছে এরকম, এরপরে সুপ দিলাম বিটাকে, দিয়ে যদি ক্লোজ করি, এরপর যদি আবার সিটাকে সুপ দেই, তাহলে কি হবে তোমরা একটু দেখো। একটু ভালো করে খেয়াল করে দেখো ওরটা কিভাবে আসলো আমি জানি না, কিন্তু এখানে এরপরে স্যুপ দিয়েছি, স্যুপটা ক্লোজ যখন করব, এরপর যখন আবার স্যুপ দিব তখন এরকম হয়ে যাবে, এর উপর বি টু দি পাওয়ার সি হবে না, বি আর সি পাশাপাশি হবে। তো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এর উপর বি উঠবে, তো আমি এই স্যুপ দিয়ে বিটাকে তুললাম। তো বিটাকে তোলার পর আমরা যদি স্যুপটাকে ক্লোজ করে দিই, মনে করো এর উপর স্যুপ দিয়ে বি যখন দিলাম, এরপর আমরা নর্মালি কি করি, স্যুপটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলে কিন্তু কার্সরটা নিচে নেমে আসবে। মানে কার্সরটা নিচে নেমে বলতে আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদেরকে, এরকম যে আমরা যখন কম্পিউটারে টাইপ করি তখন কি হয়, ধরো তুমি এ লিখলা, এ লিখার পরে তার পাশে একটা কার্সর থাকে, এই যে এরকম কার্সর থাকে, মানে হচ্ছে মাউসের কার্সরটা। তো এই যে কার্সরটা থাকে, তুমি যখন সুপ দিবা তখন কার্সরটা চলে যাবে কোথায়, উপরে চলে যাবে কার্সরটা। তারপর তুমি যখন বিটা লিখলা, লিখার পরে কার্সরটা কোথায় থাকবে, থাকবে বি এর পাশে। যখন তুমি সুপটা ক্লোজ করে দিবা তখন কার্সরটা আবার ঠিক নিচে চলে আসবে, এখানে চলে আসবে। কিন্তু যদি তুমি ক্লোজ না করো, না করে যদি আবার সুপ শুরু করো, তাহলে কার্সরটা চলে যাবে উপরে। মানে আমি চাচ্ছি কার্সরটাকে না নামিয়ে উপরে থাকা অবস্থায় আবার সুপ নিব, যেন উপরে চলে যায়। তো উপরে কার্সরটা যাওয়ার পরে আমি ওখানে যখন সি লিখবো, তখন যদি সুপটা ক্লোজ করি তখন কার্সরটা কোথায় গেল সেটা আমার দেখার বিষয় না, সিটা উপরে চলে গেল। না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে আমি যখন স্যুপ দিয়ে বি দিলাম তখন আমি নতুন করে আবার একটা স্যুপ শুরু করব, আগের স্যুপটা শেষ করব না, স্যুপ শুরু করে সিটা আমি দিব। সি দেওয়ার পরে তখন আমি সি এর স্যুপটা ক্লোজ করব, করার পরে সবার লাস্টে গিয়ে ওই যে বি এর স্যুপটা যে শুরু করেছিলাম সেটাকে আমি ক্লোজ করব। করলে গিয়ে তখন হচ্ছে আমাদের কি হবে, তখন হলো এর উপর বি, বি এর উপর সি যাবে। আবার খেয়াল করো, আমি যখন এ দিলাম এরপরে স্যুপ দিলাম বি কে, দেওয়ার পরে স্যুপটাকে আমি উপরে নিয়ে গেলাম, মানে বিটাকে উপরে নিয়ে গেলাম, নেওয়ার পরে আমি উপর থেকে নিচে না নেমে আবার নতুন করে আরেকটা স্যুপ দিলাম যেন উপরে চলে যায় সিটা। চলে গেল, সিটের কাজ শেষ, সিটা ক্লোজ করলাম, তখন কার্সরটা এখানে আসলো। আবার যখন স্যুপ ক্লোজ করলাম তখন কার্সরটা আবার নিচে নেমে আসলো। এখন যদি এটাকে আমরা রান করাই তাহলে দেখা যাবে কি, এখানে এর পাওয়ার বি, বি এর পাওয়ার সিটা আসছে। অর্থাৎ যখন পাওয়ার উপর পাওয়ার থাকবে তখন আমরা কি করব, ওই পাওয়ার উপর রেখেই হচ্ছে আমরা কাজগুলো করব। যেমন ধরো তোমাদেরকে আরেকটা উদ্দীপক আমি দেই, হচ্ছে কাছাকাছি একটা উদ্দীপক, সেটা হচ্ছে ধরো আছে এরকম 2a, ঠিক আছে, 2a পাওয়ার হচ্ছে বিসি পাওয়ার হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, এরকম কিছু আছে মনে করো। 2a পাওয়ার হচ্ছে বিসি পাওয়ার হচ্ছে এক্স ওয়াই, 2a এর উপর বিসি, বিসির উপর এক্স ওয়াই। এখন এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে কি করব আমরা,
আমরা এখানে লিখি, তার একটা বিয়াটেক দিয়ে রাখি, বিয়াটেক দিয়ে আমরা নিচে লিখি। প্রথমে লিখলাম 2A, লেখার পরে বিসিটা উপরে আছে, তো আমরা সুপ দিয়ে লিখলাম বিসি। এখন আমরা সুপটাকে ক্লোজ করব না, কারণ ক্লোজ করলে এক্স ওয়াইটা নিচে লাইনে চলে যাবে। তাই আমরা কি করব, এই বিসি তে আবার একটা সুপ ক্রিয়েট করব। সুপ ক্রিয়েট করলাম, করার পর আমরা লিখলাম এক্স ওয়াই, লেখার পরে তারপর গিয়ে হচ্ছে আমরা ওই সুপটা ক্লোজ করব। তারপর গিয়ে হচ্ছে আমরা সবার লাস্টে প্রথমে যেটা নিয়েছিলাম ওই সুপটা সবার লাস্টে গিয়ে শেষ করব, মানে ক্লোজ করব। করার পর যদি এটাকে সেভ করি, সেভ করলে আমাদের এখানে কি আসবে, এই যে 2A, তারপর বিসি, তারপর এক্স ওয়াই। আরো যদি কিছু থাকতো এক্স এর উপর, যদি কিছু থাকতো তাহলে আমরা এখানে এক্স এর মধ্যে গিয়ে আরো সুপ ক্রিয়েট করতাম। ধরো এক্স এর উপরে কিছু আছে, ওয়াই জেড আছে, ধরো এক্স এর উপরে ওয়াই জেড আছে, আমি একটা বিআর দিলাম, বিআর দিয়ে নিচে লাইনে যাই। ধরো এক্স এর উপর আরেকটা ওয়াই জেড আছে, তাহলে এক্স এর পরে আমরা আবার সুপ তৈরি করতাম। সুপ তৈরি করে লিখতাম হচ্ছে কি ওয়াই জেড, তারপর লাস্টে গিয়ে ওই সুপটাকে ক্লোজ করতাম। মানে 3বার সুপ ওপেন করেছি, 3বার সুপ ক্লোজ করতে হবে। আচ্ছা, ভালো করে দেখো, 2 এর পরে বিসি কে নিয়েছি উপরে, বিসি পরে আবার সুপ দিয়ে এক্স ওয়াইটাকে উপরে নিয়েছি, আবার সুপ দিয়ে ওয়াই জেড কে উপরে নিয়েছি। টোটাল আমরা 3বার এক্স সুপটা ওপেন করেছি, তাই আমরা 3বার সুপটাকে ক্লোজ করে দিব। এখন এটাকে রিফ্রেশ করে দেখি আমরা কি আসে, এই যে 2 এর পরে বিসি, বিসির উপরে এক্স ওয়াই, এক্স এর উপরে ওয়াই জেড। এই ধরনের একটা উদ্দীপক পরীক্ষাতে, কলেজের পরীক্ষাগুলোতে দেয়। অন্য কিছু থাকবে সাথে, আমরা যখন সামনে আরো করবো তখন বুঝতে পারবো যে এই উদ্দীপকগুলোর সাথে অন্য কিছু থাকে, ওগুলো মিলিয়ে হচ্ছে আমরা মানে দেখবো প্রশ্নগুলোতে ওগুলো মিলিয়ে মিলিয়ে দিবে। তো আজকে আমি যেগুলো পড়াবো, তোমাদের প্রথম কাজ হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে বাসার মধ্যে প্র্যাকটিস করা। বাসার মধ্যে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আমাদের অনলাইনে যে ক্লাসের যে উদ্দেশ্য, এটা কিন্তু সফল হলো না। আমি তোমাদের আগেও বলেছি যে আমরা হচ্ছে অনলাইনের সর্বোচ্চ ফ্যাসিলিটিটা নেওয়ার জন্য আমরা হচ্ছে অধ্যায় 4টা শুরু করেছি, যেন হচ্ছে আমরা এখানকার মানে ম্যাক্সিমাম ফ্যাসিলিটি নিতে পারি। আমি যেহেতু এখানে আহ, সরাসরি তোমাদের রান করে দেখাচ্ছি, তোমরা বাসায় কি করবা, ক্লাসটা দেখে দেখে তোমরা বাসার মধ্যে রান করবা, না হলে কিন্তু কোনো লাভ হলো না। ঠিক আছে? আর যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো তাহলে আমরা অনলাইন ক্লাসে অফলাইন থেকে বেশি শেখার সুযোগ পাবো এখানে। ঠিক আছে, তোমরা ভালোভাবে শিখতে পারো, প্র্যাকটিক্যাল শিখতে পারবা। এগুলো কিন্তু ওয়েবসাইট যখন তুমি তৈরি করবা তখন কিন্তু ওয়েবসাইটের মধ্যে এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের লেখা বা বিভিন্ন ধরনের যে ফন্ট গুলোর ব্যবহার, ওয়েবসাইটটাকে সুন্দর করার জন্য এই ধরনের বিভিন্ন জিনিসপত্র আসবে। তো আসলে তখন তোমাকে কি করতে হবে, এগুলো যদি ব্যবহার করো তখন তোমার দেখবে লেখাগুলো খুবই সুন্দর হবে। ঠিক আছে? ওকে, এখন আমি যে ট্যাগের ব্যবহারটা দেখবো সেটা হচ্ছে ফন্ট। আমাদের নতুন ট্যাগের ব্যবহার হচ্ছে আজকের লাস্ট ট্যাগ, সেটা হচ্ছে ফন্ট। আমরা এখন ফন্টের ব্যবহার দেখবো। ফন্ট জিনিসটা কি? ফন্ট হচ্ছে লেখার বিভিন্ন ফন্ট থাকতে পারে। যেমন ধরো এইখানে আমরা একটু দেখি লেখার ফন্ট গুলো কেমন হতে পারে। ধরো হচ্ছে এখানে এ টি স্টল ইজ এ কমন প্লেস, এই লেখাটা নর্মালি ক্যালিব্রি ফন্ট আছে। দেখো এখানে লেখা আছে ক্যালিব্রি বডি, এই ফন্টের নাম হচ্ছে ক্যালিব্রি। এই যে ক্যালিব্রি, ক্যালিব্রি ফন্টে আছে। এখন এখানে অনেকগুলো ফন্ট আছে, যেমন টাইমস নিউ রোমান, এটা দিলে লেখাটা একটু চেঞ্জ হয়ে গেল কিন্তু। আগে লেখাটা একরকম ছিল, এখন লেখাটা আরেক রকম হয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ক্যালিব্রি ফন্ট। আর যখন টাইমস নিউ রোমান দিলাম তখন লেখাটা একটু গাঢ় গাঢ় দেখা যাচ্ছে। এবং এখানে আরো ফন্ট আছে, যেমন এরিয়াল ফন্ট, চিকন হয়ে যাবে একটু লেখাটা, একটু মানে খাড়া হয়ে যাবে আর কি, একটু খাড়া, একটু মোটা, বোল্ডের মতো। এরপর হচ্ছে তোমার এখানে আরো ফন্ট আছে, এখানে আরো ফন্ট আছে, এই যে নিচে ফন্ট আছে অনেকগুলা। আচ্ছা, আমি এই লেখাটাকে এক লাইনে আনি যেন তোমরা পাশ থেকে দেখতে পারো। আচ্ছা, আমি ফন্ট গুলো সিলেক্ট করি, তোমরা দেখবা যে ফন্ট হচ্ছে বিভিন্ন ভাবে চেঞ্জ হতে পারে। দেখো বার্লিন ফন্ট দিলাম একরকম, প্ল্যাটিনো দিলাম একরকম, ম্যাথমেটিকে দিলাম একরকম, বিভিন্ন ধরনের ফন্ট আছে, কোনো শত শত ফন্ট আছে, ফন্টের কোনো শেষ নাই। তো এই যে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এই ফন্টের ব্যবহারটা আমরা কিভাবে করব, হ্যাঁ এটা হচ্ছে আমরা এখন শিখবো। তারপর লেখার সাইজ ছোট বড় হতে পারে, যেমন এই লেখাটা হচ্ছে এখন 16 ফন্টে আছে, আমি যদি 11 দেই, 12 দেই, 10 দেই, 9 দেই, 8 দিই, ছোট হতে থাকবে। আবার 22, 24 এভাবে করে 72 পর্যন্ত দিতে পারবো ম্যানুয়ালি, মানে এই অটোমেটিক্যালি 72 পর্যন্ত দিতে পারবো। ম্যানুয়ালি তুমি আরো অন্যভাবে ফন্ট দিতে পারবা, মানে তুমি এখানে সিলেক্ট করার মতো 72 সিলেক্ট করে দিতে পারো। আর নিজে যখন হাতে লিখবা তখন এখানে চাইলে তুমি নিজের মতো করে আর একটু বেশিও দিতে পারো। ধরো আমি 100 ফন্ট দিলাম, 100 ফন্ট দিলে এই লেখাটা অনেক বড় হয়ে গেছে। দেখো টিটা এক জায়গায় চলে গেছে, স্টল চলে গেছে আরেক জায়গায়। তুমি এখানে ম্যানুয়ালি তুমি বেশি দিতে পারবা, কিন্তু এমনি অটোমেটিক্যালি সিলেক্ট করে 72 পর্যন্ত দিতে পারবা। ঠিক আছে? তো এই যে লেখার ফন্ট, লেখার বড় ছোট করা, যে লেখাটা কালার করা, ধরো
এখানে লাল কালার আছে, আমি লাল কালার করে দিলাম। আবার ধরো এখানে অন্য কালার গুলো আছে, নীল আছে, খয়েরি আছে, বিভিন্ন কালার আছে, সবুজ আছে, অরেঞ্জ আছে। এই যে কালার গুলো তুমি দিতে পারো, চেঞ্জ করতে পারো। তাহলে এই ফন্টের সাহায্যে তুমি কালার, লেখার সাইজ, তারপর হচ্ছে লেখার ফন্ট, এই সবগুলো চেঞ্জ করতে পারবা। মানে লেখার কোন ফন্টে আছে, কি আছে না আছে, এই সবগুলো তুমি ফন্ট ট্যাগের সাহায্যে চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, তো আমরা এখন ফন্ট ট্যাগের ব্যাপারটা দেখে ফেলি। আমি কালারটাকে আবার নর্মাল করে দিই, অটোমেটিক। আচ্ছা, এখন আমরা ফন্ট ট্যাগের ব্যাপারটা একটু দেখি, ফন্ট ট্যাগটা কিভাবে লিখতে হবে। ফন্টের জন্য যে ট্যাগটা আমরা ব্যবহার করবো, সেই ট্যাগের নাম ফন্ট ট্যাগ। ট্যাগের নাম হচ্ছে ফন্ট, FONT, ফন্ট। এই ফন্ট অবশ্যই কন্টেইনার ট্যাগ, তার মানে এটা ক্লোজিং আছে, ফন্টের ক্লোজিং আছে, ক্লোজিং দিব আমরা। ধরো আমরা একটা লেখাকে কালার করতে চাই, লেখাটা হচ্ছে ICT, বা লেখাটাকে বড় ছোট করতে চাই, ICT উইথ, এইটুকু লিখলাম আমি। এই লেখাটাকে আমি কি করতে চাই, এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে চাই। এখন এই ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এখানে অ্যাট্রিবিউটের ব্যবহার করব। অ্যাট্রিবিউট মানে হচ্ছে, এটা আমরা আগে দেখি নাই, আজকে ফার্স্ট দেখতেছি। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো একটা ট্যাগের মধ্যে যদি বাড়তি কোনো বৈশিষ্ট্যের দরকার হয়, তখন অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। ধরো ফন্টের মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট আনলাম, ফেস নামে অ্যাট্রিবিউট। এই ফেসের মধ্যে তুমি ফন্ট গুলো লিখে দিবা। যেমন ধরো তুমি একটু আগে যে ফন্ট গুলো দেখছিলে, এরিয়াল ফন্ট, হ্যাঁ এরিয়াল, তারপর হচ্ছে ক্যালিব্রি, টাইমস নিউ রোমান, এরকম করে তুমি বিভিন্ন ফন্ট এখানে ফেসের মধ্যে দিয়ে ঠিক করে দিবা। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কাজ কি, ট্যাগের বাড়তি বৈশিষ্ট্য প্রকাশ করবে। সাইজ লিখে লিখতে পারো যে আমার লেখাটা হবে কত, 12 সাইজের লেখা, বা 16 বা 18 ঠিক করে দিলা। এরপর তুমি লেখাটা কালার ঠিক করে দিতে পারো, কালার, COLOR, কালার। কালারের নাম তুমি দিতে পারো। কালার অনেকভাবে দেওয়া যায়, আমরা কালার নিয়ে আলাদা একটা ক্লাস পাবো। তো আপাতত জাস্ট আমরা এখানে ফন্ট ট্যাগের ব্যবহার শেখার জন্য যতটুকু কালার দরকার ততটুকু দেখতেছি। তো এখানে ফন্ট ফেসের মধ্যে দিবা তুমি হচ্ছে ফন্টের নাম, সাইজের মধ্যে দিবা ফন্টটা কত বড় হবে, কালারের মধ্যে দিবা হচ্ছে কোন কালারের লেখাটা তুমি এখানে দিতে চাও। সেভ করলাম, আমি এটা রিফ্রেশ করতেছি, দেখো এখানে ফন্ট আসছে কত, 12 ফন্ট আসছে। ঠিক আছে, 12 ফন্ট আসছে। এটা কি 100-তে আছে, সেটা 100-তে এনে দিই। 100-তে, হ্যাঁ এইটা হচ্ছে 12 ফন্ট। ওকে, এটা হচ্ছে 12 ফন্টে আছে। আমরা হচ্ছে এখানে চাইলে ফন্টটাকে বড় ছোট করতে পারবো। আমি যদি এখানে ফন্ট দিয়ে হচ্ছে 16, যদি 16 দেই, আর এরিয়াল না দিয়ে যদি আমি ক্যালিব্রি দিই, তাহলে লেখার ধরনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 16 ফন্ট দিয়ে দেখে কি হয়। 16 ফন্ট দিলাম, লেখাটা একটু বড় ছোট হবে। এখানে হচ্ছে আহ এখানে বোঝা যাচ্ছে না বড় ছোট হয়েছে, দেখি বড় ছোট হয়েছে কিনা। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না, আমি এটাকে কপি করে তোমাদেরকে আরেকটা লেখা লিখে দেখাই, পার্থক্য দেখাই। এই লাইনটা কপি করলাম, আমরা এখানে ফন্ট চেঞ্জ করি, তাহলে লেখার ধরনটা বোঝা যাবে। আমি এখানে কি করলাম, ফন্ট চেঞ্জ করলাম, আমি দিলাম হচ্ছে এরিয়াল না দিয়ে দিলাম হচ্ছে ক্যালিব্রি, CALIBRI, ক্যালিব্রি। সাইজ দিলাম মনে করো হচ্ছে 20, কালার দিলাম হচ্ছে গ্রিন। ওকে, কালার দিলাম গ্রিন। এখন তোমরা বুঝতে পারবো পার্থক্যটা। এটাকে সেভ করলাম, সেভ করলে লেখার হচ্ছে ফন্টটা বোঝা যাবে ভালোভাবে। সেভ করলাম, সেভ করে আমি রিফ্রেশ করি। দেখো রিফ্রেশ করলে তোমরা হচ্ছে এখানে বুঝতে পারবা, এই যে এখানে সবুজ আসছে। হ্যাঁ, এখানে ফন্টের সাইজটা কি কাজ করছে কিনা বুঝতে পারছি না। সাইজ এখানে মনে হয় 16-র বেশি যাচ্ছে কিনা। আচ্ছা 8 দিলাম, এটা দিলাম হচ্ছে 10। 16-র বেশি কাজ করে কিনা সেটা আমার সন্দেহ হতেছে, একটু দেখি। আমাদের ক্লাসটা মনে হয় শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আজকে জয়েন করার দরকার নেই। প্র্যাকটিস করে আমাকে হচ্ছে দেখাবা। কোনো একটা কারণে এখানে সাইজটা কাজ করছে না। তোমরা তোমাদের ইয়েতে কম্পিউটার ট্রাই করে দেখো, মাঝে মাঝে এমন হয়। আমি আগে সাইজ নিয়ে কাজ করেছি, তো কোনো একটা কারণে, অদ্ভুত কারণে সাইজটা এখানে কাজ করছে না। তো এখানে যা যা আজকে শিখালাম তোমরা সবগুলো একসাথে ট্রাই করবা, গত ক্লাস সহ। গত ক্লাসের লেখাগুলো তুমি ফন্ট ছোট বড় করবা, বোল্ড করবা, একসাথে সবগুলোর অপারেশন করবা। বোল্ড করা একটা লেখাকে পেস্ট করা,